আলাইকুম। আমি ডক্টর শামসুল আরফিন। আজকের ভিডিওটা আসলে একটু অন্যরকম ভিডিও। আপনারা যারা আমার পরিচিত মানুষ আছেন তারা অনেকেই জানেন যে গত বেশ কিছুদিন আগে আমি বেশ লম্বা সময়ের জন্য ইন্ডিয়াতে অবস্থান করেছিলাম, প্রায় 21 দিনের জন্য। বিশেষ করে আমার পেশাগত একটি কাজে আমি ওখানে অবস্থান করেছিলাম। তো ওখানে অবস্থানকালীন সময়ে আমার বেশ কিছু ইন্ডিয়ান ইনস্টিটিউট ঘোরার সৌভাগ্য হয় এবং ওইখানে অনেক বাঙালি রোগীর সাথেও আমার কথাবার্তা হয়। তো মূলত আজকের আমি ভিডিওটা তৈরি করব হচ্ছে এই বিষয়ের উপরে, এবং আসলে মূল ফোকাসটা আমার যেটা থাকবে যে দেখুন, আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যায়। আসলে আমি মূলত এদের সাথে কথাবার্তা বলে বা রিসেন্টলি আমি বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করে চেষ্টা করেছি আসলে মানুষ আহ, কেন আসলে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যায়, এবং আসলে আমাদের দেশি ডাক্তারদের শর্টকামিংস কোথায়, অর্থাৎ আমাদের দেশি ডাক্তারদের সমস্যাটা কোথায়, সেটির উপরে আলোকপাত করার জন্যই মূলত আজকের ভিডিওটা আমার তৈরি করা। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা অনেকেই জানেন কিনা জানি না, আমাদের দেশ থেকে প্রতি বছর প্রায় 25 লাখ মানুষ চিকিৎসার জন্য বাইরে যান। এই 25 লাখ মানুষের একটি বড় অংশ, অর্থাৎ অলমোস্ট 20 লাখের উপরে মানুষ প্রতি বছর ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যান। বিভিন্ন কারণেই যান, খুব বড় রোগ থেকে শুরু করে ছোট ছোট রোগের জন্য অনেক সময় যান। তো আমি যখন ইন্ডিয়াতে অবস্থান করেছিলাম তখন আমি ইন্ডিয়ান ডক্টরদের সাথে প্লাস ইন্ডিয়ান যারা ওইখানে যারা বাংলাদেশি রুগী আছে তাদের সাথে আমি কথা বলেছি, এবং দেশে আসার পরও অনেক বাঙালি রুগী যারা আমার চেম্বারে আসেন তাদের সাথে আমি কথা বলেছি আসলে মূলত তারা কেন ইন্ডিয়াতে যান, অর্থাৎ বাংলাদেশি ডাক্তারদের তারা কোথায় সমস্যাটা দেখে। তো এই সমস্যা আমি যখন জিজ্ঞাসা করেছি তখন বেশ কয়েকটা সমস্যা পেয়েছি। তো তো চলুন সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। প্রথম যে সমস্যাটার কথা বাংলাদেশি রোগীরা অলমোস্ট সবাই আমাকে বলেছেন সেটি হচ্ছে যে বাংলাদেশি ডাক্তারদের কাছ থেকে তারা পর্যাপ্ত পরিমাণে ভালো ব্যবহার পান না। অর্থাৎ যে ধরনের ব্যবহার তাদের আশা করে থাকেন সে ধরনের ব্যবহার তারা পান না। তো দ্বিতীয় যে সমস্যাটার কথা তারা বলেন সেটি হচ্ছে যে ব্যবহার তো ভালো পানি না, একই সাথে সাথে তারা পর্যাপ্ত পরিমাণে সময় দেন না। অর্থাৎ একজন প্রত্যেকটা রোগীর কাছেই তো তার রোগ গুরুত্বপূর্ণ, তো সে তার রোগের সমস্যাগুলো বলার জন্য যে পরিমাণে টাইম তিনি আশা করেন সে পরিমাণে টাইম পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশি ডাক্তারদের কাছ থেকে তিনি পান না। তো তৃতীয় যে সমস্যাটির কথা তারা মোটামুটি সবাই বলেছেন সেটি হচ্ছে বাংলাদেশি ডাক্তারদের কাছ থেকে তাদের কাছে মনে হয় তারা অহেতুক অনেক টেস্ট দেন, যেটা রোগীর কাছে মনে হয় যে তার কাছে মনে হয় যে এতগুলো টেস্ট না দিলেও সে পারতো, এটা তাদের কাছে মনে হয়। তো চতুর্থ যে সমস্যাটা কথা বলেছেন সেটি আসলে জেনুইন সমস্যা, সেটি হচ্ছে বাংলাদেশে এই রোগের চিকিৎসা নেই, এই জন্য তারা এই দেশে আসেন। অথবা বাংলাদেশি ডাক্তাররাই তাদেরকে বলে দিয়েছেন যে এই রোগের চিকিৎসা এখন আর বাংলাদেশে হবে না, বিদেশে আসতে হবে। তো এটি আসলে জেনুইন সমস্যা। চলুন এখন সমস্যাগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমেই আমি একদম শেষের সমস্যাটা নিয়ে কথা বলি, যে বাংলাদেশে সব রোগের চিকিৎসা হয় না, যেটি আসলে খুবই সত্যি কথা। বাংলাদেশে সব রোগের চিকিৎসা হয় না, ইভেন ইন্ডিয়াতেও সব রোগের চিকিৎসা সম্ভব না। অনেক রোগের জন্য ইন্ডিয়া থেকে উন্নত বিশ্বে যেতে হয়, যেমন ইংল্যান্ড বা আমেরিকাতে যেতে হয়। সুতরাং এটা খুবই জেনুইন একটি কথা যে বাংলাদেশে সব রোগের চিকিৎসা হবে না, এবং অনেক সময় বাংলাদেশের ডাক্তাররাই রোগীকে রেফার করে থাকেন, এবং এই ধরনের রোগীদের ক্ষেত্রে আর কোনো অপশন থাকে না, তাকে আসতেই হবে। এখন উন্নত বিশ্বের চিকিৎসা যেহেতু অসম্ভব রকমের ব্যয়বহুল, সে তুলনায় ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা মোটামুটি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কাছাকাছি, সুতরাং এই জন্য তারা এসে থাকেন। যদি আমি দু একটা রোগের কথা বলে থাকি, যেমন ধরেন কিডনি ট্রান্সপ্লান্ট। কিডনি ট্রান্সপ্লান্ট কিন্তু বাংলাদেশে হয়, কিন্তু বাংলাদেশে কিন্তু আপনারা জানেন কিনা জানি না, একটি মানে একটি নিয়ম রয়েছে যে আত্মীয় স্বজনের বাইরে কিন্তু বাংলাদেশে কিডনি দেওয়া যায় না। যদিও একদম খুবই রিসেন্টলি 2025 সালে মানে আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রেসারের ফলে বাংলাদেশি সরকার একটি নতুন আইন জারি করতে যাচ্ছে, সেটি হচ্ছে আত্মীয় স্বজন ছাড়াও কিডনি দিতে পারবেন। যাই হোক, এক্সিস্টিং ল অনুযায়ী বাংলাদেশের কোনো বাংলাদেশি কোনো রোগী যদি একজন কিডনি নিতে চান তাহলে তাকে অবশ্যই তার আত্মীয় স্বজনের মধ্যে থেকে নিতে হবে। এখন আত্মীয় স্বজনের মধ্যে থেকে তো অনেক সময় সম্ভব হয় না নেওয়া, পাওয়াও যায় না। সেক্ষেত্রে তার অপশন কি? সেক্ষেত্রে তার অপশন হচ্ছে যে যিনি কিডনি দিতে চান তিনি তাকে নিয়ে ইন্ডিয়াতে চলে যান অনেক ক্ষেত্রে। কারণ ইন্ডিয়াতে এরকম কোনো ল নেই যে বাংলা আত্মীয় স্বজন হইতেই হবে, যে কেউ যে কাউকে কিডনি দিতে পারবেন। অবশ্যই সেটা ভলেন্টারিলি হইতে হবে, অর্থাৎ ইচ্ছুক ভাবে দিতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের চিকিৎসার জন্য অনেকেই ইন্ডিয়াতে চলে যায়। দ্বিতীয়ত আরেকটি সমস্যার কথা যদি আমি বলি সেটি হচ্ছে ইনফার্টিলিটি বা বাচ্চা না হওয়ার যে সমস্যা, এটির উন্নত চিকিৎসা বাংলাদেশে নেই, সুতরাং অনেকেই এই সমস্যার কারণেও ইন্ডিয়াতে যেয়ে থাকেন, যেগুলো খুবই জেনুইন কথা আমি মনে করি। আচ্ছা, এখন আসেন প্রথম সমস্যাটার কথা বলি, বাংলাদেশি ডাক্তারদের ব্যবহার খারাপ। তো আসলে এটি নিয়ে আমি কি বলবো বলুন এখন। কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে এটা সত্যি মনে হয়। আমি নিজেও আমার অনেক আত্মীয় স্বজন রোগীদের নিয়ে অনেক বড় বড় স্যারের চেম্বারে গিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে আরেকটু সুন্দর ব্যবহার করলে ভালো লাগতো। ব্যবহার খারাপ এটা আমি বলবো না, বিশেষ করে আমাদের মতো যারা তরুণ জেনারেশনের ডাক্তাররা রয়েছেন তারা সব ক্ষেত্রেই চেষ্টা করেন সুন্দর ব্যবহার করতে। সিনিয়র ডাক্তারদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের আমি জানি না হয়তো আহ, তাদের কাছ থেকে তারা একটু আহত হন রোগীরা,
বাট ইন্ডিয়াতে আমি যখন গিয়েছি বিভিন্ন ডক্টরদের সাথে কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে ইন জেনারেল তাদের মধ্যে প্রফেশনালিজমটা অত্যন্ত মানে কঠোর এবং অত্যন্ত কঠিন। তারা তাদের রোগীদের সাথে কখনোই খারাপ ব্যবহার করেন না, কারণ তারা রোগীদেরকে হিসাব করেন এক ধরনের তাদের ক্লায়েন্ট হিসাবে। আপনি কিন্তু আপনার যে ক্লায়েন্ট বা যিনি আপনার কাছ থেকে রেগুলার সার্ভিস নেন, যিনি আপনাকে রেগুলার টাকা দেন, তার কাছ থেকে কিন্তু কখনোই আপনি খারাপ আচরণ করার চেষ্টা করবেন না। ইন্ডিয়ান ডাক্তারদের মধ্যে এই প্রফেশনালিজমটা অনেক বেশি। তারা সব ক্ষেত্রেই চেষ্টা করেন, আমি দেখেছি যে তাদের মেজাজ প্রচন্ড খারাপ থাকলেও তারা রোগীর সাথে মোটামুটি একটা ভালো আচরণ করার চেষ্টা করেন। তো সুতরাং আমি মনে করি এটা বাংলাদেশি ডাক্তারদের এখান থেকে লার্নিং যেটা রয়েছে সেটি হচ্ছে তারা চেষ্টা করছেন অবশ্যই, এবং ইন ফিউচারে যাতে পেশেন্ট স্যাটিসফ্যাকশন যাতে হয় এই লেভেলে ভালো আচরণ করতে হবে। দ্বিতীয় যে সমস্যাটির কথা বলেছেন সেটি হচ্ছে সময় দেন না। এটি আমি অবশ্যই সত্যি মনে করি, তবে এখানে আমি মনে করি যে রোগীদেরও কিছু দায়ভার রয়েছে। যেমন বাংলাদেশে আমার যেটা মনে হয় সেটি হচ্ছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম রোগী বিখ্যাত ডাক্তারদের কাছে যেতে চান। ধরেন আমি যদি খুব স্বনামধন্য কয়েকজন ডাক্তারের কথা বলি, ধরেন প্রফেসর, এই যে নিউরোলজির একজন প্রফেসর রয়েছেন প্রফেসর দিন মোহাম্মদ স্যার, হ্যাঁ। এখন দিন মোহাম্মদ স্যার বাংলাদেশের নিউরোলজির খুব বড় প্রফেসর, সবাই তার কাছে ডাক্তার রোগী দেখাতে চান। এখন তার কাছে রোগী দেখাতে হলে কমপক্ষে হচ্ছে 3 মাস 4 মাস আগে সিরিয়াল দিতে হয়। এখন সে দেখা যায় যে প্রতিদিন হয়তো অনেক রোগী দেখেন। এখন এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আপনি যদি একজন ডাক্তারের কজন রোগী দেখার ধারণ ক্ষমতা রয়েছে বলেন? একজন রোগী সর্বোচ্চ পরিমাণে আমার ডাক্তার হিসেবে মনে হয় 20 জন 25 জন বা 30 জনের বেশি যদি রুগী দেখেন তার কাছে আর সময় সম্ভব না। এখন যখন আপনি যদি দেখেন যে আপনি 35 নাম্বার 40 নাম্বার বা কোনো কোনো ক্ষেত্রে আপনার কাছে আপনি সিরিয়ালে পেয়েছেন 110 নাম্বারে, এখন আপনি যদি আশা করেন আপনার সিরিয়াল 110 নাম্বারে, আপনি 110 নাম্বারে যখন দেখবেন তখন ডাক্তার সাহেব আপনাকে অনেক সময় নিয়ে আপনাকে দেখবে, অনেক মনোযোগ দিয়ে আপনাকে দেখবে, এটি আপনারই আশা করা ঠিক না। এটা আমার কাছে মনে হয় আপনারই আশা করা ঠিক না যে 110 নম্বর সিরিয়ালে যেয়ে দেখবেন, কারণ যিনি দেখছেন তিনি কিন্তু মেশিন না, মানুষ। সুতরাং একজন মানুষ যখন সকাল থেকে রোগী দেখা শুরু করে এই পর্যন্ত যখন যায় তখন সে কিন্তু আসলেই তার পক্ষে দেখা সম্ভব হয় না। এখন আমি মনে করি এক্ষেত্রে বাংলাদেশি রোগীদের যেটা করণীয় আছে সেটি হচ্ছে যে অনেক জুনিয়র ভালো ভালো ডাক্তার আছে যাদের নাম অত বিখ্যাত না, বাট তারা কিন্তু ভালো মতো রোগী দেখেন। আপনার আশেপাশেই আপনি এই ধরনের ডাক্তার পাবেন। আপনার অবশ্যই চেষ্টা করা উচিত এই ধরনের ডাক্তারকে দেখাতে। কেন আপনি যদি খুব বিখ্যাত ডাক্তারদের কাছে সবসময় পিছনে দৌড়ান তাহলে এটি আপনার হবেই। তো ইন্ডিয়াতে যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে খুব বিখ্যাত যারা ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রে অবস্থাটা কিন্তু এরকম, তারাও কিন্তু অনেক রোগী দেখেন, ওই পরিমাণে তারাও কিন্তু সময় দিতে পারেন না। এখন তাদের ক্ষেত্রে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে তারা আশেপাশে অনেক জুনিয়র ডাক্তাররা থাকেন, তারা পর্যাপ্ত পরিমাণে সময় দেন। এখন এই সময়টা কি ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীরা মোটামুটি স্যাটিসফাইড হয়ে চলে আসেন। আর আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে এভারেজ যারা মানে এভারেজ বলতে মোটামুটি মিড লেভেলের ডাক্তার বা মোটামুটি সিনিয়র ডাক্তার, তারা আসলে রুগী ওইরকম একদিনে খুব বেশি দেখেন না। যার জন্য তারা পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারেন। তবে এক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে কি, তাদের ভিজিট কিন্তু অত কম না, তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিজিট নিয়ে দেখেন, এবং তাদের প্রফেশনালিজমের কারণে তারা একটা নির্দিষ্ট পরিমাণের বেশি রুগী দেখেন না, যে প্র্যাকটিসটা আমার ধারণা ইন ফিউচারে বাংলাদেশেও আস্তে আস্তে চালু হবে এবং হওয়া উচিত। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে টেস্টের ব্যাপারে আমার কিছু কথা রয়েছে। আমার রিসেন্ট ইন্ডিয়ার অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে মনে হয়েছে সেটি হচ্ছে ইন্ডিয়ান যে ডাক্তাররা রয়েছেন তারা বাংলাদেশি ডাক্তারদের থেকে আমার কাছে মনে হয় অনেক বেশি টেস্ট দেন। অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে তারা অনেক টেস্ট দেন, যেগুলো এজ এ ডাক্তার হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এগুলো হয়তো না দিলেও পারতাম বা আমি ডাক্তার হিসেবে হয়তো দিতাম না, তারা সবগুলো দিয়েছেন। এই বিষয়ে আমি তাদের সাথে যখন জিজ্ঞাসা করেছি তারা বলেছেন যে তারা এই বিষয়ে টেক্সট বুক ফলো করেন, অর্থাৎ বইয়ের নিয়ম অনুযায়ী যে পরিমাণে টেস্ট দেওয়া দরকার সে পরিমাণই তারা দেন। এবং ওই দেশে টেস্টের যে খরচ, সেই খরচটা কিছুটা বাংলাদেশের তুলনায় কম থাকার ফলে বাংলাদেশের রোগীরা অনেক ক্ষেত্রে টের পান না যে অনেক টেস্ট দেওয়া হয়েছে। যেহেতু ওদের টেস্টের খরচ কম, সুতরাং রোগীরা মোটামুটি ইন্টারেস্টেড হয়েই করেন, যেটি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু পসিবল না। বাংলাদেশে কিন্তু দেখা যায় যে টেস্টের খরচ ওই দেশের তুলনায় কিন্তু বেশি, যার জন্য অল্প কিছু টেস্ট দিলেই অনেক বেশি মনে হয়। যেমন ধরেন বেশ কিছু রক্ত পরীক্ষা আমি দেখেছি, ওদের কাছে যে রক্ত পরীক্ষাটার খরচ 3,000 টাকা, সেই রক্ত পরীক্ষাটার খরচ বাংলাদেশে যদি আপনি করেন আপনার 6 7 8 হাজার টাকাও কোনো কোনো ক্ষেত্রে লেগে যায়। তো সুতরাং এই জিনিসটার কারণে আমার কাছে মনে হয়েছে যে টেস্ট মোটামুটি বাংলাদেশি ডাক্তাররা, কিছু কিছু ডাক্তার তো দেখুন খারাপ, কিছু কিছু ডাক্তার তো থাকবেই যে তারা আসলে ম্যাল প্র্যাকটিস করবেন বা ভালো মতো প্র্যাকটিস করবেন না। এই সমস্যা সারা পৃথিবীর প্রত্যেকটা প্রফেশনে রয়েছে। এটাকে আমি 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 মনে করি না যেভাবে গণহারে একই ফ্রেমে সবাইকে ফেলানো উচিত। তবে হ্যাঁ, বাংলাদেশি ডাক্তাররা যারা মোটামুটি এভারেজ স্ট্যান্ডার্ড ডাক্তার, তারা যে টেস্ট পরিমাণ দেন আমি মনে করি এটা ঠিক আছে। এটা আসলে
আপনার যদি বিদেশে যাওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা খুব বেশি না। আমি যেটা মনে করি হয়তো আপনাদের দুই একজনের এই বিষয়ে হয়তো দ্বিমত থাকতে পারে, সেটি আপনার কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি অবশ্যই আমার কমেন্ট সবগুলোই অলমোস্ট পড়ে দেখি এবং বোঝার চেষ্টা করি যে আসলে আপনাদের মনে আসলে কি বলতে চাচ্ছেন আর কি। আর চতুর্থ যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি তো আমি আগেই একদম শুরুতেই বলেছি। তো আসলে এটা আমার একটা মানে শর্ট অবজারভেশন। আমি জানি না, আপনারা হয়তো অনেকে এটির সাথে একমত নাও হতে পারেন। আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি যদি নেক্সট টাইম আবার কখনো বাইরে যাই, সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে আরো বেশ কিছু অভিজ্ঞতা নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে।